ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা ঠিক কিভাবে শুরু হয়েছিল? আজ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ডমিনো এফেক্টের গভীরে যাব। দেখব কিভাবে একটা ঘটনা আরেকটা ঘটনাকে ডেকে এনেছিল, আর শেষ পর্যন্ত পুরো বিশ্বকে এক ভয়াবহ ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। জর্জ সান্তায়ানার এই কথাটা কিন্তু আমাদের আজকের আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্পটা শুধু অতীতের কোনো ঘটনা নয়, এটা আসলে একটা সতর্ক বার্তা, একটা বার্তা যে ইতিহাস থেকে শিক্ষা না নিলে ভুল সিদ্ধান্ত আর ঘৃণা একটা জাতিকে, এমনকি পুরো বিশ্বকে কতটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। তো এই বিশাল ঘটনাটাকে সহজে বোঝার জন্য আমরা এটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা দেখব কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের ছাই থেকে এর জন্ম হয়েছিল। এরপর দেখব ক্রোধ আর তোষণ নীতির পরিণতি, তারপর যুদ্ধের মোড় ঘোরানো ঘটনাগুলো, এবং সবশেষে এর রেখে যাওয়া ভয়াবহ ধ্বংস আর উত্তরাধিকার নিয়ে কথা বলবো। প্রথম বিশ্বযুদ্ধ তো শেষ হলো, কিন্তু যে শান্তি এলো তা ছিল খুবই ভঙ্গুর। আসলে সেই শান্তির আড়ালেই লুকিয়েছিল আরও বড় এক ঝড়ের পূর্বাভাস। ভার্সাই চুক্তিটা বানানোই হয়েছিল জার্মানিকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু এর শর্তগুলো এত কঠিন আর অপমানজনক ছিল যে এটা জার্মানদের মনে এক গভীর ক্ষতের জন্ম দেয়। আর সেখান থেকেই তৈরি হয় এক মারাত্মক মিথ, পিছন থেকে ছুরি মারার গল্প। মানে জার্মানরা ভাবতে শুরু করল তারা আসলে যুদ্ধে হারেনি, বরং নিজেদের দেশের নেতারাই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই বিশ্বাসটাই ছিল ভবিষ্যতের জন্য একটা টাইম বোমার মতো। আর ঠিক এর পরেই 1929 সালের স্টক মার্কেট ক্র্যাশের কারণে পুরো বিশ্বজুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক মন্দা শুরু হয়। জার্মানির অবস্থা হয় সবচেয়ে খারাপ। বেকারত্বের হার গিয়ে দাঁড়ায় 30%। ভাবা যায়, দেশের প্রায় 1/3 মানুষ বেকার। এই যে ভয়াবহ হতাশা আর অর্থনৈতিক বিশৃঙ্খলা, এটাই কিন্তু হিটলারের মতো চরমপন্থী নেতাদের ক্ষমতায় আসার পথ তৈরি করে দিয়েছিল। এই যে এত রাগ, এত হতাশা, ঠিক এই পরিবেশেই মঞ্চে এলেন একজন যিনি ভবিষ্যতের জন্য এক খুব সহজ কিন্তু ভয়ঙ্কর এক সমাধান তুলে ধরলেন। অ্যাডলফ হিটলার একজন অসাধারণ বক্তা। তিনি হতাশায় ডুবে থাকা জার্মানদের ঠিক সেটাই শোনালেন যা তারা শুনতে চাইছিল। তিনি হারানো সম্মান ফিরিয়ে আনার কথা বললেন, আর দেশের সব সমস্যার জন্য ইহুদি, কমিউনিস্টদের মতো কিছু সহজ টার্গেটকে দায়ী করতে শুরু করলেন। আর ফলাফলটা এই চার্টেই স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থনীতি যত ডুবছিল, নাৎসি পার্টির জনপ্রিয়তা ততই রকেটের গতিতে বাড়ছিল। দেখুন, মাত্র 4 বছরের সদস্য সংখ্যা 1 লক্ষ থেকে বেড়ে প্রায় 14 লক্ষে। এক অবিশ্বাস্য উত্থান। রাইখস্টগ বা পার্লামেন্টে আগুন লাগার ঘটনাকে কাজে লাগিয়ে হিটলার এক অবিশ্বাস্য খেলা খেললেন। এই ঘটনার অজুহাতে জরুরি অবস্থা জারি করে তিনি সব ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলেন। মানে কয়েক মাসের মধ্যেই পুরো জার্মান গণতন্ত্রকে খতম করে দিয়ে নিজেকে জার্মানির একছত্র শাসক হিসেবে প্রতিষ্ঠা করলেন। ইউরোপের অন্য দেশগুলো, যেমন ব্রিটেন বা ফ্রান্স, আরেকটা বিশ্বযুদ্ধের ভয়ে একটা মারাত্মক ভুল করে বসল। তারা ভাবল হিটলারের কিছু দাবি মেনে নিলেই হয়তো তাকে থামানো যাবে। এটাকে বলা হয় তোষণ নীতি। কিন্তু তারা আসলে বুঝতে পারেনি যে হিটলারের লোভের কোনো সীমা ছিল না, তারা আগুনে ঘি ঢালছিল। আর এই ভুল বোঝার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই কথাটা, যা তিনি মিউনিক চুক্তির পর বলেছিলেন। ইতিহাস প্রমাণ করে এটা কতটা বড় একটা ভুল ধারণা ছিল। তো তোষণ নীতি যে কতটা ব্যর্থ ছিল তা প্রমাণ হতে বেশি সময় লাগেনি। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করলেন, আর পুরো বিশ্ব আরেকটা ভয়াবহ যুদ্ধের আধারে ডুবে গেল। চলুন দেখি এরপর কি হলো। জার্মানি এবার একদম নতুন একটা যুদ্ধ কৌশল নিয়ে এলো, ব্লিটজক্রিগ বা বিদ্যুৎ গতির যুদ্ধ। মানে ট্যাঙ্কের গতি আর এয়ার ফোর্সের শক্তিকে একসাথে কাজে লাগিয়ে শত্রুকে কিচ্ছু বোঝার আগে ঘুরিয়ে দেওয়া। এই বিধ্বংসী কৌশলের কারণে তারা পোল্যান্ড, ফ্রান্স সহ ইউরোপের বেশিরভাগ দেশ অবিশ্বাস্য দ্রুততায় দখল করে নিয়েছিল। কিন্তু পূর্ব ফ্রন্টে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার পর হিটলারের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা একটা দেয়ালের সামনে এসে থামল। জায়গাটার নাম স্টালিনগ্রাদ।
এখানেই আসল ব্যাপারটা। হিটলারের সরাসরি আদেশ ছিল মৃত্যু পর্যন্ত লড়ো, এক পাও পিছু হটবে না। কিন্তু তারপরেও জার্মান আর্মি এমনভাবে হারল যে প্রায় ৯১,০০০ সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এটা ছিল হিটলারের জন্য এক বিরাট ধাক্কা এবং তার অপরাজেয় ভাবমূর্তির ওপর এক বড় আঘাত। আর এই স্ট্যালিনগ্রাদের যুদ্ধই ছিল পুরো ইউরোপের যুদ্ধের টার্নিং পয়েন্ট। বলা যেতে পারে এখান থেকেই জার্মানির পতন শুরু। এরপর থেকে পূর্ব ফ্রন্টে জার্মানরা আর এগোতে পারেনি, তাদের শুধু পিছু হটতে হয়েছে। ইউরোপে যখন এই অবস্থা, তখন অন্যদিকে প্রশান্ত মহাসাগরেও কিন্তু আগুন জ্বলছিল। জাপানের পার্ল হারবার আক্রমণে আমেরিকার মতো এক ঘুমন্ত দৈত্যকে যুদ্ধে টেনে আনা হলো। আর এর ফলেই যুদ্ধটা সত্যিকারের বিশ্বযুদ্ধে পরিণত হলো, যা পুরো সংঘাতের গতিপথই পাল্টে দেয়। যুদ্ধের মোড় ঘুরে গেছে, মিত্রশক্তি এখন জয়ের পথে এগোচ্ছে। কিন্তু এই পথেই তারা এমন এক ভয়াবহতার সাক্ষী হলো যা মানব ইতিহাসের এক কালো অধ্যায়। জার্মানির ভেতরে ঢুকতে গিয়ে মিত্রবাহিনীর সৈন্যরা যা দেখল তা ছিল কল্পনারও বাইরে। তারা নাৎসিদের চালানো এক পরিকল্পিত শিল্প কারখানার মতো গণহত্যার প্রমাণ খুঁজে পেল। এর নাম দেওয়া হয়েছিল হলোকাস্ট। সংখ্যাটা শুনলে এখনও বিশ্বাস হতে চায় না। ৬০ লক্ষ ইহুদিকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এবং শুধু ইহুদিরাই নয়, আরও লক্ষ লক্ষ সোভিয়েত যুদ্ধবন্দী, রোমানি জনগোষ্ঠী, প্রতিবন্ধী মানুষ, রাজনৈতিক বিরোধী অনেকেই এই ভয়াবহতার শিকার হয়েছিলেন। এই ঘটনা আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে লাগামহীন ঘৃণা একটা সভ্যতাকে কতটা নিচে নামাতে পারে, কতটা অমানবিক করে তুলতে পারে। জার্মানির পতনের পর যুদ্ধ শেষ হল পারমাণবিক বোমার ভয়াবহতার মধ্যে দিয়ে। হিরোশিমা আর নাগাসাকির ওপর ফেলা দুটো বোমা জাপানের আত্মসমর্পণ নিশ্চিত করল, কিন্তু এক নতুন আরও ভয়ঙ্কর পারমাণবিক যুগের সূচনাও করে দিল। এই যুদ্ধে প্রায় ৭ থেকে ৮ কোটি মানুষ মারা গিয়েছিল, গোটা দুনিয়ার মানচিত্রটাই বদলে গিয়েছিল। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত কিছুর পর আমরা কি কিছু শিখেছি? ইতিহাস থেকে শিক্ষা না নিলে সেই একই ভুলের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যায়। এই প্রশ্নটা নিয়ে ভাবাটা হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা।